ভারতের মিত্র দেশগুলোর মধ্যে একটি ফ্রান্সের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র নিয়ে এমন একটা স্টেটমেন্ট এসেছে যা সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক এবং বিশ্বের বড় বড় এক্সপার্টদের এই চিন্তার দিকে ঠেলে দিয়েছে কোনো দেশ কি তার পারমাণবিক অস্ত্র অন্য দেশকে রক্ষা করার জন্য ব্যবহার করতে পারে। অর্থাৎ যদি আগামীকাল চীন ভুটানের ওপর আক্রমণ করে তাহলে কি ভুটানকে রক্ষা করার জন্য ভারতের নিজস্ব পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত, নাকি এটা ব্যবহার করা ভুল হবে? কোনো একটা দেশ কি তার পারমাণবিক অস্ত্র কৌশলে অন্য দেশগুলোকে সুরক্ষা দিতে পারে? এটা ঠিক নাকি ভুল, এই বিষয়টা নিয়ে একটা আলাদা বিতর্ক শুরু হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দিকে তাকালে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন এবং ফ্রান্স এই দুটো দেশ রয়েছে যাদের সেনাবাহিনী বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে সবচেয়ে শক্তিশালী। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, যাদের ভেটো পাওয়ার রয়েছে এবং একই সঙ্গে পারমাণবিক ক্ষমতাও রয়েছে। ব্রেক্সিটের পর ব্রিটেন নিজেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে অনেকাংশে আলাদা করে নিয়েছে। এজন্য ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বর্তমানে ফ্রান্সই সবচেয়ে বড় সামরিক শক্তি এবং একমাত্র দেশ যার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন এবং পারমাণবিক অস্ত্র দুই রয়েছে। এখনো পর্যন্ত সমস্ত দেশ তাদের পারমাণবিক অস্ত্র নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার করে এসছে। তবে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর পরিস্থিতি একেবারে এমন হয়েছে যে দেশগুলোকে তাদের পুনরায় পর্যালোচনা করতে হচ্ছে এবং এর ব্যবহারের ওপর নতুন করে চিন্তা করতে হচ্ছে। পারমাণবিক অস্ত্রনীতির অর্থ হলো কোনো দেশ তার পারমাণবিক অস্ত্র কি পরিস্থিতিতে ব্যবহার করবে এবং এর মাধ্যমে কি অর্জন করতে চায় সেই কৌশল। তো ফ্রান্সের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্রনীতি নিয়ে একটা যে বিবৃতি আসছে তা এখন বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গেছে এবং এটা ভাইরাল হবেই বা না কেন, কারণ এই বিবৃতিটি সরাসরি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের পক্ষ থেকে এসছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একটা বিবৃতিতে বলেছেন যে ফ্রান্স এই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করছে যে তারা তাদের মিত্র দেশগুলোকে তাদের পারমাণবিক অস্ত্রের সুরক্ষার আওতায় আনবে কিনা। ইমানুয়েল ম্যাক্রন বলেছেন যে তিনি একটা বিতর্ক এবং গবেষণা শুরু করেছেন যেখানে পর্যালোচনা করা হবে যে ফ্রান্স তার মিত্র দেশগুলোকে তার পারমাণবিক প্রতিরোধের মাধ্যমে সুরক্ষা দিতে পারে কিনা। অর্থাৎ ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রের সাহায্যে নিজেকে তো রক্ষা করবেই, তবে পাশাপাশি তারা একটা তালিকা তৈরি করবে যেখানে তারা নির্ধারণ করবে যে কোন দেশগুলোর সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে। কারণ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্স ছাড়া অন্য কোনো দেশের পারমাণবিক অস্ত্র নেই। সেই জন্য যদি প্রতিপক্ষ অর্থাৎ রাশিয়া ভাবে যে সব দেশের নিজস্ব পারমাণবিক প্রতিরক্ষা নেই তাহলে তারা সহজেই এই দেশগুলোর ওপর আক্রমণ করতে পারে। এজন্য ফ্রান্স তাদের মিত্র দেশগুলোকে তাদের পারমাণবিক অস্ত্রনীতির অন্তর্ভুক্তিকরণ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। ফলে যদি ভবিষ্যতে ফ্রান্সের মিত্র দেশগুলোর ওপর কোনো হামলা হয় এবং তারা পারমাণবিক সহায়তা চায় তাহলে ফ্রান্স তার নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহার করে আক্রমণকারী দেশকে প্রতিহত করতে পারে। এর ফলে শুধু ফ্রান্স নয়, ইউরোপের অন্যান্য দেশগুলো নিউক্লিয়ার ওয়েপেনের সুরক্ষা পেতে পারে। ফ্রান্সিস প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার বক্তব্যে বলেছেন যে রাশিয়ার পক্ষ থেকে যে হুমকি আসছে সেটাকে চুপচাপ দর্শকের মতো দেখা বোকামি হবে, এর জন্য তাদের বড় পদক্ষেপ নিতেই হবে। ইমানুয়েল ম্যাক্রন বলেছেন আমেরিকা আমাদের সবচেয়ে বড় মিত্র ছিল, কিন্তু তারা এই যুদ্ধে তাদের অবস্থান বদলেছে। এর ফলে ভবিষ্যতে কি হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আমি বিশ্বাস করতে চাই যে ট্রাম্প মহাশয় সর্বদা ইউরোপের পক্ষেই থাকবেন, তবে আমাদের সেই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে যেখানে ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে ছেড়ে চলে যাবেন এবং ইউরোপকে একাই তার প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে। ফ্রান্সিস প্রেসিডেন্ট আরো বলেছেন যে তিনি ন্যাটোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু এখন ফ্রান্স তার প্রতিরক্ষা এবং নিরাপত্তা তার বিষয়ে আরো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ আমেরিকার থেকে আলাদা হয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাই হোক, এটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে যদি এক মুহূর্তের জন্য ধরে নেওয়া হয় যে আমাদের কাছে অন্য দেশগুলোকে আমাদের পারমাণবিক অস্ত্রের সুরক্ষা দেওয়ার বিকল্প রয়েছে, তো তাহলে আপনি কি মনে করেন কোন দেশটি হবে যাকে ভারত তার পারমাণবিক অস্ত্রের সুরক্ষা প্রথমে দেবে? তো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। আর এদিকে ভারতে অস্ত্রের চুক্তি হবে আর সেটা নিয়ে
কোনো বিতর্ক হবে না সেটা কি হতে পারে? আর এবার তো আরো বড় বিতর্ক হতে চলেছে। সেই জন্য আমি আগেই আপনাদের একটা সত্যতা জানিয়ে দেবো এই ভিডিওতে। কিন্তু কোন চুক্তির কথা বলা হচ্ছে? এটা হলো 26টা রাফায়েল যুদ্ধ বিমানের চুক্তি। হ্যাঁ, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক মিডিয়াও রিপোর্ট করা শুরু করেছে যে ভারত এবং ফ্রান্সের মধ্যে 26টা রাফায়েল এম কেনার চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। দর কষাকষির প্রক্রিয়া শেষ হয়েছে এবং শুধু তাই নয়, এই চুক্তির মোট মূল্য $7.6 বিলিয়ন, অর্থাৎ ভারত প্রায় 75,000 কোটি টাকায় 26খানা রাফায়েল এম যুদ্ধবিমান কিনতে চলেছে। এখানে আমি বারবার এম শব্দটি ব্যবহার কেন করছি? কারণ আমাদের বায়ুসেনার কাছে যে 36খানা রাফায়েল যুদ্ধবিমান রয়েছে সেগুলো ভিন্ন। এগুলো এম অর্থাৎ বিশেষভাবে নৌবাহিনীর জন্য তৈরি যুদ্ধবিমান। শুধুমাত্র ভারতীয় নৌবাহিনী এগুলো ব্যবহার করবে। আসলে ভারতের নৌবাহিনীর কাছে পুরনো MiG-29 যুদ্ধবিমান রয়েছে, যা বর্তমানে অত্যন্ত পুরনো হয়ে গেছে। আমরা এগুলোকে নৌবাহিনী থেকে সরিয়ে দিতে চাই এবং আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন INS বিক্রান্তে এই 26খানা রাফায়েল এম মোতায়েন করব। এই সংক্রান্ত দর কষাকষি গত 1-1.5 বছর ধরে চলছিল, যা এখন সম্পন্ন হয়েছে। এখন শুধু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং প্রধানমন্ত্রী মোদির সই করাই বাকি, এবং সেটা হয়ে গেলে ভারত রাফায়েল বিমান পেতে শুরু করবে। এবার আসা যাক বিতর্কের বিষয়ে। তো এই চুক্তি নিয়ে বিতর্ক কেন হচ্ছে? যখন ভারত 36খানা রাফায়েল কিনেছিল তখনও বিতর্ক হয়েছিল, যেগুলো অনেক বেশি দামে কেনা হয়েছে, সরকারকে বেশি দাম দিতে হয়েছে, দুর্নীতি হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছিল। তবে পরে আদালতে প্রমাণিত হয় যে কোন রকম দুর্নীতি হয়নি। কিন্তু এইবার আরো বড় বিতর্ক হতে চলেছে, কেননা এবার দাম আরো বেড়ে গেছে। আসলে $7.6 বিলিয়ন 26টা রাফায়েল কিনলে প্রতি বিমান পড়বে $292 মিলিয়ন। অথচ আমেরিকার পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান F-35 এর দাম শুরু হয় মাত্র $80 মিলিয়ন থেকে। এটা রাফায়েলের চেয়ে বেশি উন্নত এবং স্টেলথ প্রযুক্তি সজ্জিত। যেখানে রাফায়েল একটা 4.5 জেনারেশনের যুদ্ধবিমান, সেখানে F-35 হলো পঞ্চম প্রজন্মের। সমালোচকদের মতে যদি F-35 এর নৌবাহিনীর জন্য তৈরি শীর্ষ মডেল F-35C দেখা যায়, তবে সেটা আরো উন্নত। এমনকি এটা হেলিকপ্টারের মতো অবতরণ করতে পারে, অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রয়োজন নেই। ছোট নৌ জাহাজেও এটা ল্যান্ড করতে পারে এবং সেখান থেকে টেক অফ করতে পারে। এটা বোঝায় যে F-35C কতটা উন্নত, এবং তার সর্বোচ্চ দাম $135 মিলিয়ন। অথচ রাফায়েল এম $292 মিলিয়ন। কিন্তু আসল সত্য কি? আসল সত্য হলো যে F-35 এর $80 মিলিয়ন বা $135 মিলিয়ন দাম বলা হচ্ছে, সেটা কেবলমাত্র বিমানের দাম। এর মধ্যে কোনো অস্ত্র বা পরিকাঠামো অন্তর্ভুক্ত নেই। যখন কোনো দেশ প্রথমবারের মতো একটা নতুন যুদ্ধবিমান কেনে, তখন সম্পূর্ণ পরিকাঠামো গড়ে তুলতে হয়। মেইনটেনেন্স, হাব, সার্ভিসিং, ট্রেনিং ইত্যাদির জন্য অনেক খরচ হয়। ভারতের একটা F-35 নেই। যদি কিনতে হয় তাহলে বিশাল পরিকাঠামো করতে হবে ভারতকে, যা বিমানটির দামের দ্বিগুণ খরচ পড়বে। তবে আপনি বলতে পারেন, রাফায়েল তো ভারত আগেও কিনেছে, এবার দাম কম হওয়া উচিত। কিন্তু ব্যাপারটা তেমন নয়, কারণ এইবার যে রাফায়েল এম কেনা হচ্ছে তা সম্পূর্ণ নতুন। আগের 36টা রাফায়েল বায়ুসেনার জন্য ছিল, এবার নৌবাহিনীর জন্য নেওয়া হচ্ছে। এটার জন্য একদম আলাদা প্ল্যাটফর্ম, আলাদা প্রযুক্তি, আলাদা অস্ত্র এবং সেন্সর লাগবে। এই রক্ষণাবেক্ষণও আলাদা হবে, তাই এটাকে প্রথমবারের ক্রয় হিসেবে ধরা হচ্ছে। এছাড়াও রাফায়েলের সাথে নৌবাহিনীর জন্য আলাদা ধরনের মিসাইল এবং সেন্সর যুক্ত করতে হবে, যা আরো খরচ বাড়াবে। তবে আমি একমত যে যদি ভারত F-35C কিনতো তাহলে সেটারও দাম 250 থেকে 300 মিলিয়নের মধ্যে পড়তো। তাহলে আমরা কেন F-35 নিলাম না? তো এর উত্তর কেবলমাত্র ভারতীয় নৌবাহিনী দিতে পারবে। হতে পারে রাফায়েলে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা F-35 এ নেই, বা হয়তো তখনো পর্যন্ত আমেরিকা ভারতকে F-35 অফার করেনি। এছাড়া যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে ডেলিভারির বিষয়টাও গুরুত্বপূর্ণ, তাই হয়তো রাফায়েলকেই বেছে নেওয়া হয়েছে। তা আপনার কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।